হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রজত স্যার। আজকে স্ট্যাটিক জিকে পার্টের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ক্লাস আমাদের ভারতের যোগাযোগ ব্যবস্থা, ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন। ভারতের যোগাযোগ বলতে আমরা যে বিষয়গুলো বুঝি, মানে মূলত সড়ক পথ, জলপথ এবং বায়ুপথ, পুরো বিষয়গুলোকে নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের ক্লাসে। আমাদের স্ট্যাটিক জিকে পার্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে আজকের এই পার্ট। যে কোনো পরীক্ষা আমাদের এসএসসির জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এবং পুলিশ, ডব্লিউবিসিএস যে কোনো পরীক্ষার জন্য আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে। একটু বড় ক্লাস, অনেক বেশি ইনফরমেটিভ ক্লাস। একটু ভালো করে মাইনরলি ক্লাসটা করো, ক্লাসটা শেষ করো। তোমাদের আশা করি কিছুটা তোমরা উপকৃত হবে। দেখো, আমরা প্রথমে আলোচনা করব আমাদের জাতীয় সড়ক নিয়ে, মানে সড়ক পথ আলোচনা করব। এবার সড়ক পথের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সড়ক। আচ্ছা, এই সড়ক পথ দেখো, আমাদের একটা ম্যাপ দিয়েছি। আমাদের ভারতবর্ষের এই সড়ক পথের মধ্যে এই যে যে আমরা পিঙ্ক কালারে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন সড়ক, এবং ব্লু কালার এটা আমাদের স্টেট সড়ক। মোটামুটি আমাদের ভারতবর্ষের যে মেন সড়কগুলো দেখো, গোটা ভারতবর্ষ জুড়ে একদম পুরো ছড়ানো ছেটানো আছে। এইখানে কিন্তু কোনো লোকাল রোড বা পাড়ার রাস্তা কিন্তু নেই। এই সড়কগুলো মূলত সবই জাতীয় সড়ক বা স্টেট হাইওয়ে, মানে যে রাস্তাগুলো বেশ চওড়া চওড়া, অনেক বেশি বেশি করে গাড়ি যেতে পারে, সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা যে সড়কের যে বিভিন্ন ডিফারেন্স, কোনটা স্টেট সড়ক, কোনটা গ্রামীণ সড়ক, কোনটা ভিলেজ রোড, এই বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা দেখো, আমাদের উপরের ছবিটা আসছে তো, একটুখানি আচ্ছা দেখো, আমাদের ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক, মানে রোডওয়ে যেখানে যা আছে, ভারত হচ্ছে সেদিক থেকে সেকেন্ড হাইস্ট, মানে চীনের পরেই ভারতের রোড নেটওয়ার্ক সব থেকে বেশি। আচ্ছা দেখো, যা প্রায় 62.16 লাখ কিলোমিটার দৈর্ঘ্য, মানে এত দৈর্ঘ্যের সড়ক পথ, এটা বিশ্বের নিরিখে ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে আছে। আচ্ছা, সরি, চীন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, ভারত সড়ক নেটওয়ার্ক দৈর্ঘ্যের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পিছনে আছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সড়ক নেটওয়ার্ক সব থেকে বেশি, আমাদের ভারত ঠিক দ্বিতীয় স্থানে আছে, 2 নম্বর স্থানে আছে। আচ্ছা, এবার ভারতের সড়কগুলিকে 6টি শ্রেণীতে আমরা ভাগ করব। এই 6টি শ্রেণী বলতে আমাদের সোনালী চতুর্ভুজ, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, সেটাকে নিয়ে আলোচনা করব। আমাদের জাতীয় সড়ক আলোচনা করব, রাজ্য সড়ক আলোচনা করব, জেলা সড়ক, তারপরে গ্রামীণ বা গ্রামের রাস্তা, আর তার সঙ্গে সীমান্ত সড়ক। এই প্রতিটা বিষয়, মানে 1 থেকে 6 পুরো বিষয়গুলোকে আমরা বিভিন্ন স্লাইডে আলোচনা করছি। আমরা পরের স্লাইডে চলে গেলাম। দেখো, প্রথম আমরা আলোচনা করব গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজ এই প্রকল্পটা একটা অটল বিহারী বাজপেয়ীর, যে আগের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল, যিনি মারা গেছেন, সেই অটল বিহারী বাজপেয়ীর একটা মানে স্বপ্নের প্রকল্প, এবং এই প্রকল্পটা বাস্তবায়ন করেছেন আমাদের স্বয়ং নরেন্দ্র মোদী। এবং এই প্রকল্পটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতবর্ষের 4টে বড় বড় সিটিকে একই সঙ্গে বা একই রাস্তা দিয়ে যোগাযোগ করাই হচ্ছে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে দিল্লি, এইখানে হচ্ছে কলকাতা, এখানে চেন্নাই, এখানে মুম্বাই। এই 4টে বড় বড় শহরকে দেখো যোগাযোগ করেছে কোন রাস্তা দিয়ে? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল থেকে প্রচুর রকমের কোশ্চেন আসতে পারে। এগুলো কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, কোন কোন শহরের ওপর দিয়ে গেছে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে দেখো, এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্পটা বিশ্বের 5ম দীর্ঘতম সড়ক পথ, মানে এর দৈর্ঘ্য হচ্ছে বিশ্বের নিরিখে 5ম দীর্ঘতম, যেটা 5846 কিলোমিটার লম্বা এই সড়ক পথ। 12টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্প। এই প্রকল্পটা দেখো 2019 সালে পরিকল্পনা করা হয়েছিল,
1999 সালে পরিকল্পনা করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়। পরবর্তীকালে 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা এটাকে চালু করা হয় এবং এটা সম্পূর্ণ হয়েছিল 2012 সালে এটাকে এর কাজটা কমপ্লিট হয়। 2012 সালে মানে তখনও আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসেনি, তখনও আমাদের কংগ্রেস মনমোহন সিং, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন। যাই হোক, আমাদের অটল বিহারী বাজপেয়ীর একটা স্বপ্নের প্রকল্প এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, যেখানে মহানগর দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা শহরকে, এই 4টে শহরকে যোগ করেছে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, এরপরে দেখো চতুর্ভুজ, এই সোনালী চতুর্ভুজ প্রকল্পটি ভারতের কে কন্ট্রোল করে থাকে না? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আমাদের ভারত সরকারের জাতীয় সড়ককে কন্ট্রোল করে থাকার একটা সংস্থা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়াও আরো কিছু সংস্থা, সেইগুলোকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এরপরে আর একটা প্রকল্প নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ভারতমালা প্রকল্প। ভারতমালা এই প্রকল্পের উদ্দেশ্য কি না? 550টি জেলা সদর দপ্তরকে একটি ন্যূনতম 4 লেনের হাইওয়ের মাধ্যমে আন্তঃসংযোগ করাই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য, যেটা 2015 সালে এটা সূচনা হয়েছিল। আচ্ছা, 550টি জেলা সদর দপ্তর, সেই সময় 550টি জেলা, সেই 550টি জেলার যে সদর দপ্তর, প্রতিটা জেলার একটা একটা করে সদর দপ্তর থাকে। যেমন আমাদের হাওড়া জেলা, হাওড়া সদর দপ্তর। আমাদের হুগলি জেলা, আমাদের চুঁচুড়া সদর দপ্তর। মানে হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে চুঁচুড়া, এই দুটো জেলার মধ্যে এই আন্তর্যোগাযোগ, মানে দুটো জেলার সদর দপ্তরের মধ্যে, দুটো জেলার সদর দপ্তরের মধ্যে একটা রাস্তা তৈরি করতে হবে, যেটা ন্যূনতম 4 লেনের রাস্তা। আর সেই প্রকল্পটাই নাম হচ্ছে ভারতমালা প্রকল্প। মানে এই ভারতমালার মাধ্যমে গোটা মালার মতো করে প্রতিটা সড়ক, প্রতিটা অঞ্চল, বড় বড় টাউনের সঙ্গে প্রতিটা বড় বড় টাউনকে যোগাযোগ রক্ষা করে দেবে এই আমাদের ভারতমালা প্রকল্প। আচ্ছা, এর পরের প্রকল্প হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক, যেটা ইংরেজি নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই জাতীয় মহাসড়ক নর্মালি কাদের কাদের মধ্যে থাকে একটুখানি বলি একদম সংক্ষেপে। দেখো, দুটো রাজ্যের রাজধানী, পাটনা, কলকাতা, দিল্লি, কলকাতা, রাঁচি, কলকাতা, চেন্নাই, কলকাতা, ভুবনেশ্বর, কলকাতা। তার মানে প্রতিটা দুটো বড় বড় শহরের রাজধানীর সঙ্গে রাজধানীর যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, তার সঙ্গে আর কি করে? আর হচ্ছে দুটো রাজ্যের বা একটা রাজ্যের দুটো বড় বড় শহর, শিলিগুড়ি, কলকাতা, কলকাতা, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, কলকাতা, বর্ধমান। মানে একটা রাজ্যের দুটো বড় বড় শহর বা পার্শ্ববর্তী রাজ্যের কোনো একটা শহর এবং এ রাজ্যের একটা শহরকে নিয়ে এই জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে। জাতীয় সড়ক এটা একটু বেশ চওড়া হয়, নর্মালি ন্যূনতম দুটো লেন থাকে, মানে একটা লেন দিয়ে গাড়ি যাতায়াত যায়, একটা লেন দিয়ে গাড়ি আসে, এটা ন্যূনতম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 3-6 লেনের জাতীয় সড়ক, 8 লেনের জাতীয় সড়ক, এখন 12 লেনের পর্যন্ত জাতীয় সড়ক এসে গেছে। আচ্ছা, দেখো, জাতীয় মহাসড়কগুলি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের মালিকানাধীন। মানে এটাকে কে কন্ট্রোল করে না? আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় দ্বারা এটাকে কন্ট্রোল করা হয়। এবং পণ্যগুলির আন্তঃরাজ্য চলাচলের জন্য আমাদের ট্রাঙ্ক রাজ্যগুলি একটি নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে দেখো, এটি ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। এবং তার সঙ্গে কে কন্ট্রোল করে? দেখো, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ কমার্শিয়াল লিমিটেড, NHIDCL, এটাকে কন্ট্রোল করে। এবং তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, PWD দ্বারাও এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আচ্ছা, এবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ভারতের সবথেকে দীর্ঘতম জাতীয় সড়ক আছে আমাদের মহারাষ্ট্রে। তার মানে মহারাষ্ট্রে জাতীয় সড়ক সব থেকে লম্বা, সব থেকে বড়। আচ্ছা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান 2 নম্বর এবং 3 নম্বর স্থানে। তার মানে পরীক্ষায় কোশ্চেন আছে যে জাতীয় সড়ক সব থেকে বেশি দৈর্ঘ্যের জাতীয় সড়ক কোন রাজ্যে আছে, মানে সব থেকে বেশি
ব্যাপী মানে সব থেকে বেশি জাতীয় সড়ক কোন রাজ্যে আছে, সেটা মহারাষ্ট্রে আছে। তারপরেই হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ এবং রাজস্থান, এই রাজ্যগুলোতে অবস্থান করছে জাতীয় মহাসড়ক। আচ্ছা, এই যে এনএইচ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHIDCL, PWD, এগুলোকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। পরের পেজে চলে গেলাম। আচ্ছা, এবারে দেখো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যেটা তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, এই পার্টটা এটা একটু রাজ্য সরকারের ওরিয়েন্টেড না, এটা কেন্দ্রীয় সরকারের ওরিয়েন্টেড, এটা SSC ওরিয়েন্টেড একটা ক্লাস। আচ্ছা, যেখানে 1988 সালে সড়ক পরিবহন মন্ত্রণালয় দ্বারা এটা আইন দ্বারা এই মন্ত্রণালয়টি ঠিক হয়েছিল, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। আচ্ছা, 1988 সালের আইন দ্বারা। আচ্ছা, এরপরে এটি কার্যকর কবে হয়? 1995 সালে এটা কার্যকর হয়। মানে 1988 সালের আইনের মাধ্যমে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়, আর এটা কাজ শুরু করে বা কার্যকর হয় কবে না 1995 সালে। এর উদ্দেশ্য কি? এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য না আমাদের জাতীয় মহাসড়ক তৈরি করা, ন্যাশনাল হাইওয়ে তৈরি করা, তার রক্ষণাবেক্ষণ করা, এই সব লক্ষ্য নিয়ে এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, এরপরে আর একটা সংস্থা দেখো প্রায় কাছাকাছি না, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, NHIDCL। এই NHIDCL ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মতোই প্রায় সমগোত্রীয় সংস্থা, একটু খালি পার্থক্য আছে, সেটা হচ্ছে এই সংস্থাটা একটু ক্রিটিক্যাল জায়গায় রাস্তা তৈরি করে থাকে, একটু পাহাড়ি অঞ্চলে রাস্তা তৈরি করে থাকে। এই কোম্পানিটি 2014 সালে গঠিত হয়েছিল। কত সালে গঠিত হয়েছিল? SSC পরীক্ষার কোশ্চেন, CGL এর কোশ্চেন। আচ্ছা, এরপরে এটি ভারতের উত্তর পূর্ব অংশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, এই অঞ্চলগুলোতে এইগুলো কাজ করে এবং যোগাযোগ রক্ষা করে। নর্মালি একটু ক্রিটিক্যাল জায়গা, আমি কিছুদিন আগে আমাদের কালিম্পং গিয়েছিলাম। আমাদের কালিম্পং থেকে ফেরার সময়, আসার সময় আমরা এতে ছিলাম, আমাদের চারখোল বলে একটা জায়গা, সেটা লোনেগাঁও থেকে গেছে। আর এই লোনেগাঁও থেকে আমাদের শিলিগুড়ি যাওয়ার একটা রাস্তা আছে। রাস্তাটা দেখে মনে হলো যে এই রাস্তাটা এতক্ষণ আমরা চড়িনি, মানে এতক্ষণ আমরা যে রাস্তাগুলো ধরছিলাম সেই রাস্তাগুলো সব মানে ছোট ছোট রাস্তা। এবারে যে রাস্তাটায় উঠলাম চারখোল থেকে ফেরার সময়, একটা বিশাল প্রশস্ত রাস্তা। আমার দেখেই ডাউট হয়, না এটা তো আমাদের রাজ্য সরকার তৈরি করতে পারবে না, এটা নিশ্চয়ই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা। তারপর এটাও ভাবছি যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এইখানে রাস্তা তৈরি করবে। তারপরে কিছুক্ষণ পরেই বোর্ড দেখলাম যে NHIDCL এর বোর্ড, মানে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড, এরা আমাদের এই সড়কটাকে তৈরি করে। নর্মালি ক্রিটিক্যাল পজিশনে এই জাতীয় সড়ক তৈরি করে এই NHIDCL। আচ্ছা, এগুলো কোন কোন রাজ্যে হয়ে থাকে? আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, এই সমস্ত অঞ্চলগুলোতে এরা রাস্তা তৈরি করে থাকে। পরের প্রশ্ন দেখো, আমাদের রাজ্য মহাসড়ক। এরপরে আমরা আলোচনা করবো কোনটা নিয়ে? রাজ্য মহাসড়ক নিয়ে। রাজ্য মহাসড়ক কি? রাজ্য মহাসাগর এটা হচ্ছে মানে নর্মালি রাজ্য জাতীয় সড়কের ঠিক তলার পোর্শনটাই হচ্ছে এই রাজ্য মহাসড়ক। নর্মালি প্রতিটা রাজ্যের বড় বড় টাউনের সঙ্গে জাতীয় মহাসড়কে যোগাযোগ রক্ষা করছে কিন্তু এই আমাদের রাজ্য মহাসড়ক। দেখো কি বলছে, একটি রাজ্যের রাজধানী শহরকে তার জেলা সদর, প্রধান শহর এবং অন্যান্য মহাসড়কের সাথে সংযুক্ত করে। মনে করো হুগলি জেলার একটা শহর হচ্ছে আমাদের চুঁচুড়া, প্রধান শহর। এই হুগলি জেলার সাব ডিভিশন আবার তিনটে, একটা শ্রীরামপুর, একটা চুঁচুড়া, একটা আরামবাগ। তার মানে শ্রীরামপুর থেকে চুঁচুড়া যাবার জন্য একটা যদি জাতীয় সড়ক না থাকে তাহলে সেখানে এই রাজ্য সড়ক থাকবে। শ্রীরামপুর থেকে আরামবাগ পর্যন্ত কোনো জাতীয় সড়ক নেই, সেখানে আমাদের রাজ্য সড়ক আছে NH2। আচ্ছা, তার মানে প্রতিটা বড় বড় শহর, এক একটা রাজ্যের এক একটা জেলার বড় বড় শহরগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে যেখানে জাতীয় সড়ক নেই সেখানে আছে হচ্ছে আমাদের রাজ্য সড়ক। এগুলো রাজ্য সরকারের দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। সব থেকে বেশি রাজ্য সড়ক কোথায় আছে? না মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সব থেকে বেশি আমাদের এই রাজ্য সড়ক আছে, তারপরে কর্ণাটক, গুজরাট, এখানেতে রাজ্য সড়ক পরিমাণ বেশি। আচ্ছা, এবার যে জেলা সড়ক পথ, জেলা সড়ক পথ রাজ্য সড়কের একটুখানি নিচের লেভেল হচ্ছে এই জেলা সড়ক। এই জেলা সড়কগুলো কি জিনিস? না এইগুলো হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে এই রাস্তাগুলো
সাপ্লাই করে, পরিবহন করে। নর্মালি আমাদের দেখবে জাতীয় সড়ক হচ্ছে এরকম রাস্তা, এটা হচ্ছে আপের রাস্তা, এটা হচ্ছে ডাউনের রাস্তা, এটা হচ্ছে জাতীয় সড়ক। আচ্ছা, এবারেতে আমাদের এই রাজ্য মহাসড়ক কিরকম হয়? নর্মালি রাস্তা এরকম একটাই থাকে, মাঝখান দিয়ে এরকম এরকম চেক কাটা থাকে, এটা হচ্ছে এই রাজ্য মহাসড়কের মধ্যে পড়ে। আচ্ছা, আবার আমরা দেখব যে এই যে জেলা সড়ক, এই জেলা সড়কগুলো তারই মধ্যে একটু নিচু, যেখানে রাস্তার দুধারে এরকম খালি লাইন কাটা থাকে, সাদা লাইন কাটা। আর যেখানে দেখবে রাস্তার দুধারে কোনো লাইন নেই, দেখতে পাচ্ছ ছবিতে কোনো লাইন আছে? লাইন নেই, এইটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে গ্রামীণ সড়ক বা গ্রামের রাস্তা। দেখো রাস্তার দুধারে এটা লাইন দেখতে পাচ্ছ, চেক লাইন কাটা আছে। যেখানে যেখানে এরকম চেক লাইন কাটা থাকবে সেটা জানবে একদম ছোটখাটো রাস্তা না, একটু বড় রাস্তা। আর যেখানে কোনো লাইন নেই সেটাই হচ্ছে আমাদের গ্রামীণ রাস্তা। আচ্ছা, জেলা সড়ককে কন্ট্রোল করে না আমাদের জেলা পরিষদ দ্বারা কন্ট্রোল করা হয়ে থাকে। গ্রামীণ সড়ক, এটা গ্রামের রাস্তা, নর্মালি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কন্ট্রোল করে থাকে। বাড়ির পাশের যে রাস্তাগুলো সেগুলো সবই হচ্ছে গ্রামীণ সড়কের রাস্তা। সেটা পঞ্চায়েত এরিয়া হতে পারে, সেটা মিউনিসিপ্যাল এরিয়া হতে পারে। মানে এমন নয় যে শহরি রাস্তা বলে কোনো এই পয়েন্ট আছে। গ্রামের রাস্তা মানে ওই রুরাল রোড, ভিলেজ রোড, ওই একই বাড়ির পাশের যে কোনো রাস্তাই হচ্ছে, শহরের হোক গ্রামের হোক, সব হচ্ছে গ্রামীণ সড়কের মধ্যে পড়ে। আচ্ছা, এই গ্রামীণ সড়ক ভারতবর্ষের প্রায় 80% জুড়ে কিন্তু এই গ্রামীণ সড়ক আছে। প্রায় 80% এরিয়া জুড়ে এই আমাদের গ্রামীণ সড়ক আছে। 80% এরিয়া জুড়ে এই গ্রামীণ সড়ক আছে। পরের পেজে চলে গেলাম। আচ্ছা, হচ্ছে সীমান্ত সড়ক। সীমান্ত বা বর্ডার এরিয়াতে যোগাযোগ রক্ষা করার জন্য এই সীমান্ত সড়ক গঠিত হয়ে থাকে, যেটা তৈরি করে বর্ডার রোড অর্গানাইজেশন। বর্ডার রোড অর্গানাইজেশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। এরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার থেকে পার্থক্য কি? নর্মালি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মোটামুটি ভারতবর্ষের বড় বড় টাউনগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে, সেখানে যেখানে রাস্তা তৈরি খুব একটা কঠিন নয় সেই জায়গাগুলো। যে অঞ্চলগুলো বর্ডার অঞ্চল, যে অঞ্চলগুলোতে বাইরের দেশের কোনো আক্রমণ হতে পারে, সেখানে রাস্তা তৈরি অনেকটা কঠিন, অনেকটা ঝুঁকি সাপেক্ষ, বা সেখানে লেবাররা কাজ করা অনেকটা কঠিন, সেই অঞ্চলগুলোতে কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাস্তা তৈরি করে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটাকে আমরা সীমান্ত সড়ক বলে থাকি। এই সীমান্তে সড়ক তৈরিটা খুব গুরুত্বপূর্ণ। কেন না, তোমরা যখন আমাদের নর্থ বেঙ্গল বেড়াতে যাবে, সেখানে গিয়ে দেখবে যে দার্জিলিং, কালিম্পং এসব আস্তে আস্তে সরু সরু, কিন্তু তুমি যদি গ্যাংটক যাও, গ্যাংটক থেকে তুমি যদি নাথুলা পাস যাও, সেখানে দেখবে রাস্তা দেখবে বিশাল চওড়া, ভালো সুন্দর রাস্তা। কেন না, সেটা বর্ডার রোড অর্গানাইজেশন তৈরি করেছে। কেন না, বর্ডারে ট্যাঙ্কার যেতে পারে, যাতে করে বড় বড় ট্রাক যেতে পারে, সেই জন্য রাস্তা তৈরি করতে হবে। আবার দুটো দেশের মধ্যে বাণিজ্য হবে, চীনের সঙ্গে ভারতের, আমাদের নাথুলা পাস দিয়ে বাণিজ্য হবে, তার মানে ওই রাস্তাটাকে ভালো করে তৈরি করতে হবে, তবে বাণিজ্য হবে। মানে এইরকম বর্ডার অঞ্চলগুলোতে রাস্তা তৈরির দায়িত্ব থাকে আমাদের বর্ডার অর্গানাইজেশন, যেটাকে আমরা সীমান্ত সড়ক বলে থাকি। দেখো, দেশের প্রতিরক্ষার জন্য সীমান্ত এলাকায় নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ বর্ডার মানেই হচ্ছে আমাদের সেনাবাহিনী পাহারা দেবে। সেনাবাহিনী পাহারা দেবে মানে সেখানে সেনাবাহিনী বড় বড় জাহাজ, সরঞ্জাম, মুখ তুসুক, সেইগুলো সব যাবে, তার জন্য ভালো করে রাস্তা তৈরি করতে হবে। বর্ডার অর্গানাইজেশন BRO দ্বারা এটা নির্মিত হয়। এছাড়াও এই রাজ্যগুলি সীমান্ত এলাকায় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেছে এবং সশস্ত্র বাহিনীকে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে নজরদারি করার জন্য এই রাস্তাগুলোকে তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, বর্ডার রোড অর্গানাইজেশন এটা একটি সংবিধিবদ্ধ সংস্থা, আমাদের সংবিধানে এই সংস্থার উল্লেখ আছে। আমাদের 1960 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, এই সাল গুরুত্বপূর্ণ। এছাড়াও বর্ডার অর্গানাইজেশন সীমান্ত এলাকায় এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলিতে আমাদের সড়ক নেটওয়ার্ক উন্নয়নে রক্ষণাবেক্ষণ করে থাকে। মানে ভারতের সঙ্গে নেপালের ব্যবসা বাণিজ্য হবে। আচ্ছা, নেপালের হয়তো ক্ষমতা নেই ভারতের বর্ডার পর্যন্ত রাস্তা তৈরি করার, তখন কি হবে? তখন আমাদের ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন নেপালের যে প্রধান শহর বা পাশাপাশি একটা বড় শহর সীমান্তের ভেতরে ঢুকে, মানে বর্ডার রোড অর্গানাইজেশন নেপালের মধ্যে ঢুকে রাস্তা তৈরি করে দিয়ে চলে আসবে। এই কাজটা কিন্তু আমাদের সীমান্ত রোড বা বর্ডার রোড অর্গানাইজেশন করে থাকে, যেটাকে আমরা সীমান্ত রোড বলে থাকি। এরপরে আমি ক্লাসের সঙ্গে সঙ্গে আমি বলি, হ্যাঁ বুঝতে পেরেছো, কিন্তু এটা তো রেকর্ডেড ভার্সন, এখানে তো বুঝতে পেরেছো এটা বলা যাবে না। সুতরাং এখানে তোমাকে বুঝতে হবে, প্রয়োজনে একবার ব্যাক
করে দেখে নাও, যদি কোনো জায়গাটা যদি মনে হয় স্কিপ করে গেছি, মাইন্ডটা ডিস্টার্ব ছিল, একবার ব্যাক করে দেখে নেবে। তা না হলে যখন ক্লাসে দেখা হবে তখন আমার সঙ্গে আলোচনা করে নেবে, স্যার এটা কি ব্যাপার, এটা কি বলেছিলেন, এই জাতীয় জিনিসগুলো। আচ্ছা, এরপরে দেখো সবুজ মহাসড়ক। পরের সড়কের নাম হচ্ছে সবুজ মহাসড়ক। এটা একটি রাস্তার নকশা যা পরিবহন কার্যকারিতা পরিবেশগত দায়িত্বকে একত্রিত করে, মানে পরিবেশকে বজায় রেখে, মানে পরিবেশকে রক্ষা করে যে জাতীয় সড়ক তৈরি হয় বা যে রাস্তা তৈরি হয় তাকে বলা হয় সবুজ মহাসড়ক। এবার ঘটনা হচ্ছে পরিবেশ রক্ষা মানে আমরা সবুজ মহাসড়ক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, মনে করো আমাদের রাস্তার পাশে সবুজ গাছপালা লাগিয়ে দিয়েছে, রাস্তার ধারে সোলার প্যানেল লাগিয়ে দিয়েছে, না এটা এটাকে সবুজ হাইওয়ে বলে না, সবুজ মহাসড়ক বলে না। কাকে সবুজ মহাসড়ক বলে? মনে করো রাস্তা তৈরির প্রধান উপাদান হচ্ছে বিটুমিন, যেটাকে আমরা পিচ বলি। পিচ কোথা থেকে আসে? পিচ হচ্ছে আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট। পেট্রোলিয়ামের একদম তলায় যে গাঢ় বস্তুটা পড়ে থাকে সেটা আমরা পিচ নামে পরিচিত। তার মানে পেট্রোলিয়াম একটা খনিজ বস্তু, খনিজ পদার্থ পেট্রোলিয়াম। এটা আজ থেকে 100 বছর পরে নাও পাওয়া যেতে পারে, পৃথিবীতে নেই, সব খনিজ তেল তুলে আরব সব ফাঁকা করে দিয়েছে, কিচ্ছু নেই। তখন তার মানে রাস্তা তৈরি হবে কি করে? ওই জন্য মানে এমন কিছু যে রাস্তা তৈরি করতে হবে যেটাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হবে না বা ভবিষ্যৎ প্রজন্ম সেটা পাবে না, এরকম না। সেই জন্য আমাদের রাস্তা তৈরি করা হচ্ছে আমাদের প্লাস্টিককে ব্যবহার করে, মানে প্লাস্টিক মানে দাহ্য পদার্থ, আমাদের বর্জ্য পদার্থ রাস্তায় খাবার মাঠে পড়ে থাকে, সেখান থেকে প্লাস্টিকগুলোকে টেনে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে পরিষ্কার করে সেটাকে আমাদের স্টোন চিপের সঙ্গে মাখিয়ে রাস্তা তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে? পরিবেশটা তো ভালো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের ভিটামিন বা খনিজ পদার্থটাকে তৈরি করা হচ্ছে। এবার একটা সময় পর প্লাস্টিকও হয়তো পাওয়া যাবে না, প্লাস্টিক পদার্থ হয়তো থাকবে না, কারণ প্লাস্টিকও সেটাও পরিবেশ থেকেই নিয়ে আসা হচ্ছে, মেটেরিয়াল নিয়ে আসা হচ্ছে, সেও এক রকমের পেট্রোলিয়াম প্রোডাক্ট। এখন যেটাকে রাস্তা তৈরি করার জন্য উপাদান সেটাকে বলে বায়োভিটামিন। এই বায়োভিটামিন নর্মালি ধানের তুষ, ধানের খড় থেকে তৈরি হয়। ধান ঝাড়ার পরে যে খড়টা পড়ে থাকে রাস্তায় পড়ে থাকে, এবার হরিয়ানার মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে আগুনে পুড়িয়ে নষ্ট করে, পরিবেশ দূষণ হচ্ছে। সেইগুলোকে নিয়ে এসে জমিয়ে সেটাকে প্রক্রিয়াকরণ করে ধানের যে খোলাগুলো, সেগুলো কী হয়? ধানের খোলা তো মানুষ খায় না, গরুও খায় না, সেই ধানের খোলাগুলোকে নিয়ে এসে পরিপাক করে সেটা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সেটাকে বলে বায়োভিটামিন। মানে যখন আমরা পরিবেশকে বাঁচিয়ে কোনো একটা রাস্তা তৈরি করব, পরিবেশকে রক্ষা করে কোনো রাস্তা তৈরি করব, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি হয়, সেই রকম পদার্থগুলো বা সেই রকম রাস্তাগুলোকে আমরা বলি এই সবুজ মহাসড়ক। এই সবুজ মহাসড়ক এটা দেখো 2015 সালে গ্রিন হাইওয়ে নীতি ঘোষণার পর এই আমাদের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয় দ্বারা এটি সবুজ মহাসড়ক মিশন চালু হয়েছিল। তার মানে কত সালে এই সবুজ মহাসড়ক মিশনটা প্রতিষ্ঠা হয়েছিল? 2015 সালে এই মহাসড়ক মিশনটা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে পেজে চলে গেলাম। দেখো ভারতের গুরুত্বপূর্ণ এবার জাতীয় মহাসড়ক যেগুলো আছে সেগুলোকে একটু আলোচনা করি। দেখো আমাদের NH1 যেটা ওল্ড NH1 ওল্ড, যেটাকে আমরা শেরশাহ সুরি বা শেরশাহ মাগ নামে পরিচিত NH1। এই NH1 আমাদের ভারতবর্ষের দিল্লি থেকে পাঞ্জাব পর্যন্ত এই NH1 বিস্তৃত ছিল। আর আগে NH2 ওল্ড NH2 যেটা আমাদের দিল্লি রোড, যেটা আমাদের কলকাতা থেকে দিল্লি, আমাদের শেরশাহ সুরি বা শেরশাহ মাগ, সেই শেরশাহ মাগ যেটাকে আমরা গ্যাংটক রোড বলে থাকি। এই গ্যাংটক রোড আদতে আমাদের বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু এখন আর পেশোয়ার পর্যন্ত তো যেতে পারে না, এবার পাঞ্জাব পর্যন্ত গেছে। আর এদিকে কলকাতা থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত হয়েছে আমাদের গ্যাংটক রোড। এই গ্যাংটক রোড আগে NH1 এবং NH2 এর মিশ্রণে গ্যাংটক রোড ছিল। এখন প্রতিটা জাতীয় সড়কের নাম পরিবর্তন হয়ে গেছে, এখন আর NH1 NH2 এখন সব আলাদা আলাদা জায়গায় চলে গেছে। এবারে আমরা নতুন NH1 কোনটা হবে সেগুলোকে আমরা জানবো। NH1 হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত, আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই NH1 আছে। NH3 হচ্ছে আমাদের লাদাখ এবং লেহর মধ্যে এই NH3 অবস্থান করছে। NH5 আমাদের পাঞ্জাবের ফিরোজপুর হয়ে হরিয়ানা এবং চণ্ডীগড় অতিক্রম করেছে, চণ্ডীগড় পর্যন্ত গেছে NH5। NH4 এটা
এটা আমাদের পোর্ট ব্লেয়ারে আছে, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে NH4 আছে। আচ্ছা, NH16 যেটা আমাদের এখান দিয়ে গেছে, NH16 যেটা আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা হয়ে যেটা তামিলনাড়ু গেছে, মানে কলকাতা থেকে চেন্নাই গেছে NH16। আচ্ছা, NH19 যেটা কলকাতা থেকে দিল্লি গেছে, যেটা আগে ছিল NH2, এখন হয়েছে NH19। আচ্ছা, জাতীয় মহাসড়ক 44, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে লংগেস্ট রোড, NH44। এই NH44 আমাদের শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার টোটাল দৈর্ঘ্য 4112 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের সব থেকে লম্বা রোড, এবং এটা 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে এই সীমান্ত রোডটা প্রবাহিত হয়েছে। কোন কোন রাজ্য সেইগুলো এইখানে সব উল্লেখ করে দিয়েছি: জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু, এই কতগুলো রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে NH44। আচ্ছা, আমাদের এরপরে আমাদের জাতীয় মহাসড়ক NH548। NH548 এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে স্মলেস্ট জাতীয় সড়ক। NH548-এর সঙ্গে আর একটা স্মলেস্ট আছে, এটা 118। NH548 থেকে একটাই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। আর NH118 কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। তার মানে আমরা লংগেস্ট জাতীয় সড়ক, স্মলেস্ট জাতীয় সড়ক আমরা জানলাম। আমাদের ভারতবর্ষে প্রায় গুরুত্বপূর্ণ 80টা জাতীয় সড়ক আছে। এই 80টা জাতীয় সড়ক আমাদের মুখস্থ করা তো কঠিন, সেই জন্য একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, সেইটা আমরা ক্লাসে আলোচনা করব। আশা করব জাতীয় সড়ক থেকে কোনো কোশ্চেন তোমাদের। এরপরে আমরা আলোচনা করব বিমানবন্দর। দেখো, বিমানবন্দর কি বলছে? কন্ট্রোল করে কে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ইনি কন্ট্রোল করে। সংসদের একটি আইন দ্বারা গঠিত হয়েছিল, যেটা 1995 সালে প্রাক্তন জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে একত্রিত করে প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগে বিমান পরিচালনা করত, এয়ারপোর্টগুলোকে পরিচালনা করত। এখন এই সমস্ত সংস্থা নেই, এখন এয়ারপোর্টকে পরিচালনা করে, বিমানকে পরিচালনা করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার কুম্ভ মেলা যেটা এখন চলছে, সেই কুম্ভ মেলা উপলক্ষে 1911 সালে এলাহাবাদে বিশ্বের প্রথম এয়ার মেল পরিষেবা চালু হয়। প্রথম এয়ার মেল মানে বিমানের মাধ্যমে জিনিসপত্র নিয়ে যাওয়া, মানুষ যেত না, জিনিসপত্র যেত। এয়ার মেল পরিষেবা 1911 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে 1912 সালে আমাদের ইম্পেরিয়াল এয়ারওয়েজ, এটা প্রথম সংস্থা ভারতে ট্রেন চালনা শুরু করে। ইম্পেরিয়াল এয়ারওয়েজ তারা করাচি থেকে দিল্লির মধ্যে প্রথম অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল করে। মানে ভারতের প্রথম প্লেন চলাচল করে 1912 সালে, মানে যাত্রীবাহী বিমান বললে 1912 সাল, আর নর্মাল বিমান বললে 1911 সাল। 1911 সাল আমাদের রাজ্য সরকারের পরীক্ষা আজ পর্যন্ত আসেনি। আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় আমাদের দিল্লি থেকে করাচি রুটে 1912 সাল, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে ভারতের কিছু আন্তর্জাতিক বিমানবন্দর, তাদের একটা তালিকা তৈরি করেছি, সেইগুলোকে একটু ফলো করো। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত, তেলেঙ্গানা হায়দ্রাবাদ। শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? অমৃতসরে অবস্থিত। এরপরে দেখো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, এটা গোপীনাথ বরদলৈ মানেই জানবে আসাম গুয়াহাটিতে অবস্থিত, গুয়াহাটি বিমানবন্দর। বিজু পটনায়ক, নবীন পটনায়ক, বিজু পটনায়ক ওড়িশাতে অবস্থিত, ভুবনেশ্বর ওড়িশাতে অবস্থিত। গয়া বিমানবন্দর গয়াতে অবস্থিত। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আমাদের নতুন দিল্লিতে অবস্থিত। আচ্ছা, 7 নম্বরটা এখানে চলে গেছে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, বীর সাভারকার দীর্ঘদিন আন্দামানের জেলে বন্দী ছিল, সেই জন্য বীর সাভারকারের নামে আন্তর্জাতিক বিমানবন্দর নাম রাখা হয়েছে। পোর্ট ব্লেয়ার আন্দামানে অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? এটা আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। বল্লভভাই প্যাটেল মানে গুজরাট, আহমেদাবাদ। আচ্ছা, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? না আমাদের বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? না ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। নামের সঙ্গে মিল আছে।
এরপরে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কোচি, কেরালা। কালিকট, কোজিকোড, কালিকটের এখন নাম কোজিকোড নাম হয়েছে, মাথায় রাখবে কিন্তু। কালিকট বন্দর যেখানে ভাস্কো ডা গামা এসেছিল সেটার এখন নাম হচ্ছে কোজিকোড। ত্রিবান্দম আন্তর্জাতিক বিমানবন্দর, তিরুবনন্তপুরমকে ছোট করে ত্রিবান্দম বলা হয়। আচ্ছা, বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুরে অবস্থিত। তার সঙ্গে ছত্রপতি শিবাজি মানে মহারাষ্ট্র মানে মুম্বাইতে অবস্থিত। আচ্ছা, জয়পুরে অবস্থিত। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইয়ে অবস্থিত। তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর তিরুচিরাপল্লীতে অবস্থিত। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনৌ উত্তরপ্রদেশে অবস্থিত। যেগুলোর নামের সঙ্গে জায়গার মিল নেই সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নর্মালি আমাদের তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী খুব গুরুত্বপূর্ণ, বারাণসীতে অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? আমাদের কলকাতাতে অবস্থিত। কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কান্নুরে অবস্থিত। কেরালাতে অবস্থিত। সুরাটে অবস্থিত। দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? আমাদের ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত। ডাবলিম বিমানবন্দর ডাবলিম গোয়াতে অবস্থিত। কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? আমাদের কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে দেখো শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? না শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর। নামের সঙ্গে মিল নেই, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বীর তিচেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর ইম্ফল মণিপুরে অবস্থিত। বিমানবন্দর কোথায় অবস্থিত? মাদুরাই তামিলনাড়ুতে অবস্থিত। এরপরে দেখো বাগডোগরা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, শিলিগুড়িতে অবস্থিত। ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাঙ্গালোরে অবস্থিত। শ্রী ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর মানে শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর চণ্ডীগড়ে অবস্থিত। নাসিক বিমানবন্দর নাসিকে অবস্থিত। ভাদোদারা গুজরাটের একটা শহর, ভাদোদারাতে অবস্থিত। আমাদের কুশিনগর বিমানবন্দর কুশিনগর উত্তরপ্রদেশে অবস্থিত। মোটামুটি এখনকার আপডেট অনুসারে যতগুলো আন্তর্জাতিক বিমানবন্দর আছে তার তালিকা তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো জাতীয় জলপথ। আমরা এবার আলোচনা করব আমাদের ভারতবর্ষে যে সমস্ত জলপথ আছে সেই সমস্ত জলপথগুলোকে নিয়ে। আচ্ছা, আমরা জাতীয় সড়ক যেমন পড়েছি তেমনি এই জলপথ একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এই জলপথে যেখানে যেখানে যোগাযোগ ব্যবস্থা আছে, জলপথ পরিবহন ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলোকে এইখানে আমরা একই ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো আমাদের ভারতবর্ষে 100টারও বেশি ওয়াটারওয়েজ আছে, মানে জলপথ পরিবহন আছে, সেইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তার মধ্যে থেকে কিছু সিলেক্টিভ জিনিস আমি এখানে তোমাদের জন্য সাজেস্টিভ বেসিস আমি অন্তর্ভুক্ত করেছি। এই জলপথ ব্যাপারটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য একটা দুটো কোশ্চেন আছে, আমি বলে দেবো কোনগুলো রাজ্য সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকারের জন্য মেনলি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জলপথ। আচ্ছা, এরপরে দেখো জলপথ হচ্ছে সব থেকে সস্তা পরিবহনের মাধ্যম, তাই তো? সব থেকে চিপেস্ট ওয়ে জলপথ। আচ্ছা, সব থেকে কম খরচে ভারী সামগ্রী বহনের জন্য এটা সব থেকে উপযুক্ত। কারণ দেখবে যত ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, যত বিদেশ থেকে মাল আসে, কিসে আসে? প্লেনে এলে প্রচুর খরচা, প্লেনে বেশি ভারী মাল আনা যাবে না, সব দেখবে জাহাজে আসে। বড় বড় দেখবে ট্যাঙ্কার লোড হয়ে, বড় বড় দেখবে কন্টেনার লোড হয়ে দেখবে জাহাজে করে মাল আসে, প্রচুর বড় বড় জাহাজ, বড় বড় সামগ্রী। এক একটা ট্রেনেতে হয়তো দেখা যাচ্ছে 50টা কন্টেনার আসতে পারে, একটা জাহাজে 500টা কন্টেনার আসতে পারে, 1000টা কন্টেনার আসতে পারে, 10,000টা কন্টেনার আসতে পারে। তার মানে এত বড় কন্টেনার, একটা ট্রেনে কিন্তু 50টার বেশি কন্টেনার আসতে পারবে না। তার মানে বুঝতে পারছো জলপথ কতটা উপযোগী, আর সেটা সস্তা একটা মাধ্যম, তবে হ্যাঁ খুবই স্লোয়েস্ট মাধ্যম কিন্তু। আচ্ছা, পরিবেশগতভাবে একটি জ্বালানি সাশ্রয়ী এবং বন্ধুত্বপূর্ণ পরিবহন, বিপুল কর্মসংস্থান সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে জলপথে। ভারতের নৌযানযোগ্য আভ্যন্তরীণ জলপথগুলির আনুমানিক দৈর্ঘ্য কত? না আমাদের 14,500 কিলোমিটার। মানে ভারতবর্ষে নৌ চলাচল করতে পারে এমন রাস্তার এরিয়া হচ্ছে 14,500 কিলোমিটার।
আর তার মধ্যে আমাদের 56,000 মানে 5,685 কিলোমিটার এইখানে অলরেডি জাহাজ চলাচল করে। মানে আমাদের ভারতবর্ষে জাহাজ চলাচল করার ক্যাপাসিটি প্রায় 14,500, কিন্তু এখন বর্তমানে 5,685 কিলোমিটার রাস্তা দূরে জাহাজ চলাচল করে। এবার দেখো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, AWAI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এরা ভারতের জলপথের দায়িত্বে থাকে। এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা, সংবিধানে উল্লেখ আছে। এটি 1886 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। কোন আইনের মাধ্যমে? 1885 সালের আইনের মাধ্যমে 1886 সালে ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল। পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে দেখো শিপিং এবং নেভিগেশনের জন্য অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন এবং নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এই জলপথ ব্যবস্থা। আচ্ছা, এবার দেখো জাতীয় জলপথ 1, জাতীয় জলপথ 1, জাতীয় জলপথ 1 NW1। এখানে গঙ্গা এবং ভাগীরথী হুগলি নদীর মধ্যে এই জলপথ 1টা আছে। মানে আমাদের জাতীয় সড়কের মধ্যে 1 থেকে 4টে গুরুত্বপূর্ণ। NW1 আমাদের গঙ্গা নদীর ওপরে অবস্থিত। দেখো ছবিতে আমি নিয়ে যাচ্ছি, এ দেখো এই হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদ থেকে আমাদের কলকাতা, এটা হচ্ছে NW1। আচ্ছা, NW2 এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এইখানে সাদিয়া থেকে ধুবুরির মধ্যে, যেখানে আসামে মূলত এটা অবস্থান করছে। আচ্ছা, এটা কোন নদীর ওপরে? গঙ্গা নদীর ওপরে অবস্থিত। এখানে বিহারের পাটনা, ভাগলপুর, উত্তরপ্রদেশ প্রয়াগরাজ থেকে আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত জাহাজ চলাচল করতে পারে NW1 এর মাধ্যমে। এর দৈর্ঘ্য 1620 এবং এটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ। মানে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ NW1। NH ওখানে পড়েছি, এখানে NW। আচ্ছা, এবার হচ্ছে জাতীয় জলপথ 2, জাতীয় জলপথ 2। এটা ব্রহ্মপুত্র নদীর একটি অংশ, যার দৈর্ঘ্য হচ্ছে 891 কিলোমিটার, 891 কিলোমিটার দূরে অবস্থিত। এটা বাংলাদেশ সীমান্তে ধুবুরি থেকে আসামের সাদিয়ার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে আমাদের NW2। আচ্ছা, এরপরে দেখো জাতীয় জলপথ 3, এটা কার কার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে? না পশ্চিম উপকূল খাল এবং জাতীয় জলপথ 3 হলো 205 কিলোমিটার দৈর্ঘ্য একটা জলপথ, যেটা কেরালাতে অবস্থিত। কেরালার কোল্লাম থেকে কোট্টাপুরাম পর্যন্ত যোগাযোগ রক্ষা করেছে আমাদের NW3, ন্যাশনাল ওয়াটারওয়েজ 3। মানে NW3 কোথায়? কোল্লাম থেকে কোট্টাপুরাম। আচ্ছা, এটি 1993 সালে একটি জাতীয় জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছিল। 1993 সালে এটা ঘোষণা করা হয়েছিল। আর এটি দেশের প্রথম জাতীয় জলপথ যেটা 24 ঘন্টা নৌ চলাচল করা যায়। আমাদের ব্রহ্মপুত্র বা গঙ্গাতে 24 ঘন্টা করা যায় না, কারণ এখানে জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, কিন্তু এইখানে 24 ঘন্টা কিন্তু যোগাযোগ করা যায়, জল মোটামুটি একটা ভালো লেভেলে থাকে। আচ্ছা, এরপরে প্রকল্প দেখো, এরপরে হচ্ছে আমাদের জাতীয় জলপথ 4, 4টে খুব গুরুত্বপূর্ণ। এটি কৃষ্ণা গোদাবরী নদীকে সংযুক্ত করেছে। NW4 কৃষ্ণা এবং গোদাবরী নদীকে সংযুক্ত করেছে। জাতীয় জলপথ আইন 2016 সালে NW4 এর তৈরি হয়েছিল এবং এর দৈর্ঘ্য 1078 কিলোমিটার থেকে এত কিলোমিটার 2890 কিলোমিটার পর্যন্ত এটাকে প্রশস্ত করা হয়েছে। আর এটা কোন উপকূল বরাবর আছে? না করমণ্ডল উপকূল। আমরা জানি আমাদের যে উপকূল, এই উপকূলের মধ্যে আমাদের করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূল এবং মালাবার উপকূল, দুটো উপকূল খুব গুলিয়ে যায়। করমণ্ডল মানে চেন্নাই, যেটা পুরো তামিলনাড়ু অঞ্চল জুড়ে, তামিলনাড়ু অঞ্চল জুড়ে হচ্ছে করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলের মধ্যেই অবস্থিত হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরী নদীকে সংযুক্ত করেছে। এইখানে হচ্ছে কৃষ্ণা নদী, এইখানে হচ্ছে গোদাবরী নদী। এই গোদাবরী এবং কৃষ্ণা নদীকে সংযুক্ত করেছে একটা খাল, যেটার নাম হচ্ছে জাতীয় জলপথ 4। আচ্ছা, এরপরে ন্যাশনাল ওয়াটারওয়েজ 5, এটা 323 কিলোমিটার লম্বা। এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং বাকি কিছুটা মানে 532 কিলোমিটার ওড়িশার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। এটা কোথায় আছে? না মহানদী এবং ব্রহ্মাণী বদ্বীপে এটা অবস্থিত। তার মানে আমাদের পশ্চিমবঙ্গকে টাচ করে গেছে কোন জলপথ? NW5। এটা আমাদের মহানদী এবং ব্রহ্মাণী নদী। মহানদী হচ্ছে আমাদের ওড়িশার নদী,
এবং ব্রহ্মাণী এগুলোর কিছু অংশ আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে টাচ করে আছে, কিছু জলপথ কিছু ভাগ, সেটা আমাদের NW5 নামে পরিচিত। এবার দেখবো NW16, সবগুলো করাচ্ছি না, কিছু গুরুত্বপূর্ণ করাচ্ছি। এটা হচ্ছে বারাক নদী। বারাক নদী হচ্ছে আসামে অবস্থিত। এই বারাক নদীতে এটাকে নিয়ে আসা এই জলপথটা আছে। এটা 121 কিলোমিটার সম্প্রসারিত জলপ্রপাত। এই জলপথ এটা 2016 সালে এটা ঘোষণা করা হয়েছিল, আর এটা আসামে বর্তমানে অবস্থান করছে। আচ্ছা, এর পরের প্রকল্প একটা দেখো আলোচনা করি, সাগরমালা প্রকল্প। কত সালে লঞ্চ করা হয়েছে? 2015 সালে সাগরমালা প্রকল্প লঞ্চ করা হয়েছে। এর উদ্দেশ্য কি না, উপকূলীয় বাণিজ্য রুট উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ জলপথের প্রসার ঘটানোই হচ্ছে এর লক্ষ্য। তবে সাগরমালা প্রকল্প এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, যাতে করে অভ্যন্তরীণ জলপথগুলোকে আরও বাড়ানো যায়, বিস্তৃত করা যায়, আর সেই লক্ষ্য নিয়েই এই সাগরমালা প্রকল্পকে লঞ্চ করা হয়েছে। আচ্ছা, আজকে এইখানেই এই ক্লাসটাকে আমি শেষ করলাম। খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটা ক্লাস। আশা করি তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং এই বিষয়ে আরও ডিটেলসে তোমাদের সঙ্গে আমি ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিলাম। সমস্যা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। তোমাদের যেখানে যা সমস্যা আমার জন্য খাতায় নোট করে রেখে দাও। সেরকম হলে এই ক্লাসটা যখন তোমাদের সঙ্গে দেখা হবে তখন এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বাই, টাটা, সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।